অর্থায়নের ক্রমবিকাশ। এই টপিকটা তোমাদের এমসিকিউ আর কয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট ভাইয়া। সিকিউ এবং এমসিকিউর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া এই যে অর্থায়নের স্বরূপ, ব্যবসায়ের নীতি মোস্ট ইম্পর্টেন্ট। ছোট ছোট যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো কি হয়ে যায় এমসিকিউ আকারে চলে আসে, ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ, অষ্টম, ঠিক আছে? এই চারটা করলে মোর দেন ইনাফ, তোমরা পাস করবা, জাস্ট যারা পাস করতে চাচ্ছ। হ্যাঁ, ঋণ পরিশোধ সূচি অনেক বেশি ইম্পর্টেন্ট। এইখান থেকে যদি ইম্পর্টেন্ট বলো ভাই, আমি বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানুইটি। সমচ্ছেদ বিন্দুটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এর মধ্যে এনপিভিটা অনেক আসে। তোমার এ প্লাস কেউ আটকাতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের এইচএসসি 2026-এর ফাইনান্স ফার্স্ট পেপার এক্সাম, তাই না? কেমন হয় যদি তোমাদেরকে একটা শর্টকাট সাজেশন দিই, যারা এ প্লাস পেতে চাচ্ছ তাদেরকে এ প্লাস পাওয়ার রাস্তাটা একটু সহজ করে দিই, আর যারা সারা বছর পড়ো নাই বলতেছো ভাইয়াকে মেসেজ দিয়ে যে ভাইয়া আমাদেরকে একটা ছোট সাজেশন দেন, যেন 2টা চ্যাপ্টার পড়লে বা 3টা 4টা চ্যাপ্টার পড়লেই যেন আমরা পাস করে চলে আসতে পারি। সো ইন টোটাল সবার জন্য এই সাজেশনটা, ঠিক আছে? শুরুতে করি, প্রত্যেকটা চ্যাপ্টারের আমি কোন কোন টপিকগুলো পড়লে তোমাদের এমসিকিউ এবং সিকিউ একদম কমন পাবা, জাস্ট ওই টপিকগুলো বলে দিচ্ছি, তোমরা ধরে ধরে জাস্ট ওই টপিকগুলো পড়বা। এর পাশাপাশি যেটা করবা, ভাইয়াদের এই ভিডিওটার নিচে কমেন্ট করে শেয়ার দিয়ে দিবা। শেয়ার দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা টাইপের অঙ্ক, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টাইপের অঙ্ক ভাইয়াদের স্লাইড আকারে আছে। গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা ওই অধ্যায়ের জন্য প্রয়োজন সেগুলো স্লাইড আকারে আছে, ওই ড্রাইভটা তোমাদের ইনবক্সে চলে যাবে, ঠিক আছে? যদি তোমরা ওই ড্রাইভটা পেতে যাও তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবার শুরু করি। দেখো, প্রথম অধ্যায়ের মধ্যে তোমাদের মূলত দেখতে হবে সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে অর্থায়নের ক্রমবিকাশ। এই টপিকটা তোমাদের এমসিকিউ আর কয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট ভাইয়া। এখান থেকে প্রতি বছর এমসিকিউতে একটা এমসিকিউ আসে, না হলে ক থেকে একটা ক আসে। বেসিক্যালি কোন সভ্যতা থেকে অর্থায়নের যাত্রা শুরু হয়েছিল, বর্তমানে কোন সভ্যতা চলতেছে, বা হচ্ছে তোমার শিল্প বিপ্লবের যুগটা, ঠিক আছে? এই যুগটা কত সাল থেকে কত সাল, এই ধরনের রিলেটেড যত প্রশ্ন আছে এই ক্রমবিকাশ থেকে আসে, এবং এটা খুবই বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এবং কয়ের জন্য। এটা সিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট সিকিউ এবং এমসিকিউর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া এই যে অর্থায়নের স্বরূপ। অর্থায়নের স্বরূপটা কি? এখান থেকে মূলত ফার্স্ট পেপারের তোমার ফার্স্ট চ্যাপ্টারের যে সিকিউগুলো হয় এই পার্টটা থেকে সব থেকে বেশি হয়। যে অর্থায়নের স্বরূপ এখানে কি ভাইয়া, প্রত্যেকটা অর্থায়ন, তুমি পারিবারিক অর্থায়ন বলো, তুমি সরকারি অর্থায়ন বলো, তুমি ব্যবসায়ী বলো, অব্যবসায়ী বলো, আন্তর্জাতিক বলো, এর মধ্যে থেকে সরকারি অর্থায়নটা আর ব্যবসায়ী অর্থায়নটা, এই দুইটা অর্থায়ন আবার বেশি আসে। এখান থেকে তাহলে কি আসে যে ভাইয়া এর আয়ের উৎসগুলো কোনটা, এটার ব্যয়ের উৎসগুলো কোনটা, অর্থাৎ কোন কোন উৎস থেকে সরকারের অর্থায়নগুলোর আয় আসে এবং কোন কোন উৎসতে এর ব্যয় হয়, ঠিক আছে? সেমভাবে ব্যবসায় অর্থায়ন কোথায় কোথায় থেকে আয় হয়, কোথায় কোথায় এর ব্যয় হয়, এগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। এখান থেকে তুমি ম্যাক্সিমাম সিকিউ কমন পেয়ে যাবা। এরপর আমি যদি আসি, দেখো যে অর্থায়নের সূচনার মধ্যে যে কার্যবলী আছে, 4টা কার্যবলী, এখান থেকেও আমাদের অনেক সময় সিকিউ এসে থাকে। আর এমসিকিউ আসলে জাস্ট এটাই আসে যে কার্যবলী কয়টা, ঠিক আছে? কার্যবলী কয়টা ভাইয়া? 4টা, ঠিক আছে? কার্যবলী কয়টা? 4টা। সো এমসিকিউ আসলে এখান থেকে এটাই আসে। আর সিকিউ আসলে দেখো যে ধাপগুলো, যে তহবিল সংগ্রহ করেছে, বা তোমাকে এরকম উদ্দীপকের মধ্যে বলে দিবে যে মিস্টার রহিম বা করিম উদ্দীপকের মধ্যে হচ্ছে এই কাজ করছে, তিনি অর্থায়নে কোন কাজ করছে বা কোন কাজের, তার কার্যবলী কোন কাজের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এই ধরনের প্রশ্নগুলো আসবে কার্যবলী থেকে। এরপরে দেখো ব্যবসায়ের নীতি, মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। মোস্ট ইম্পর্টেন্ট কেন? এখান থেকে এই যে নীতিগুলো এবং নীতির প্রভাবগুলো, ঠিক আছে? ঝুঁকি মুনাফা নীতি বলো, তারল্য মুনাফা নীতি বলো, বা হচ্ছে পোর্টফোলিও বলো। পোর্টফোলিওটা তো আমরা সকলেই জানি, তাই না? যে একটা পণ্য না রেখে আমরা কি করবো, বিভিন্ন পণ্য রাখতেছি। সাপোজ ধরো একটা মুদির দোকান, একটা মুদির দোকানে শুধু আলু আর চাল পাওয়া যায়, আরেকটা মুদির দোকানে আলু, চাল, পেঁয়াজের থেকে শুরু করে যাবতীয় যা লাগে, তেল, রসুন টসুন, বা কোনো যে ম্যাগি মশলা, ম্যাগি নুডলস, যাই লাগে না কেন, চিপস টিপস, ঠান্ডা যা আছে সবই আছে। সো তুমি যখন ঘরের বাজার করতে যাবা, তুমি যখন দেখবে একটা দোকানে শুধুমাত্র চাল আর আলু পাওয়া যাচ্ছে, অন্য দোকানে সব পাওয়া যাচ্ছে, তুমি বাজার করার সময় কোথায় যাবা? যে দোকানে সব পাওয়া যাচ্ছে ওই দোকানে কিন্তু বেশি যাবা। এটা কিন্তু হিউম্যানের টেন্ডেন্সি একটা, তাই না? সো পোর্টফোলিও জিনিসটা খুব বেশি প্রয়োজন ঝুঁকি এড়ানোর জন্য ব্যবসায়, তাই তো? ওকে, এছাড়া কি ভাইয়া,
এখান থেকেও খুব বেশি এমসিকিউ আর সিকিউ আসে, খুব বেশি কি আসে এমসিকিউ আর সিকিউ আসে। এমসিকিউ সিকিউটা কোথা থেকে আসে ভাইয়া? এই যে দেখো, মুনাফা সর্বাধিকীকরণ এবং সম্পদ সর্বাধিকীকরণ, এই দুইটা ভালো মতো পড়বা। এখানের মধ্যে ছোট ছোট কিছু ম্যাথ আছে, ঠিক আছে? এই ছোট ছোট ম্যাথগুলো এমসিকিউ আকারে চলে আসে। ছোট ছোট যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো কি হয়ে যায় এমসিকিউ আকারে চলে আসে, ঠিক আছে? এটা গেল। এবার আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের কি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে বলিনি, আমি আগে সবগুলো পড়াবো, দেন তোমাদেরকে বলবো যে কোন কোন চ্যাপ্টারটা কাদের জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, সেকেন্ড চ্যাপ্টারে আসো। সেকেন্ড চ্যাপ্টারে কি বলছে দেখো, সেকেন্ড চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট যে দিকটা হয়েছে এটা হচ্ছে সর্বপ্রথম এই অর্থবাজার আর পুঁজিবাজার। মাথায় রাখবা ভাইয়া, অর্থবাজারটা হচ্ছে স্বল্পমেয়াদী, ঠিক আছে? স্বল্পমেয়াদী, আর পুঁজিবাজারটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী, ঠিক আছে? এই আর্থিক বাজারের অর্থবাজার পুঁজিবাজার এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন আসে, এমসিকিউ বলো সিকিউ বলো অনেক বেশি আসে। ইভেনচুয়ালি তোমার শেয়ার বাজার, হ্যাঁ, শেয়ার বাজারের মধ্যে এই যে প্রাথমিক, হ্যাঁ, প্রাথমিক কোনটা, সেকেন্ডারি কোনটা, হ্যাঁ, সেকেন্ডারি কোনটা, এরপর হচ্ছে তোমার বন্ডের বাজার কোনটা, শেয়ারের বাজার কোনটা, এগুলো একটু ইন ডিটেলসে পড়বা, ঠিক আছে? ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, দেন হচ্ছে তোমার এই যে অগ্রাধিকার শেয়ার বলো, সাধারণ শেয়ার বলো, কোন শেয়ারের কাজ কি, এগুলো একটু ইন ডিটেলসে ভালো মতো পড়বা। এবং এই যে অর্থবাজারের যে আইন, এটার মধ্যে ভাইয়া দুইটা আইনের কথা বলছি, এই দুইটা আইন খুব বেশি ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে মানি লন্ডারিং, মানি লন্ডারিং মানে মানি লন্ডারিংটা তো বুঝছো, টাকা যে পাচার করে দিয়ে আসে, তাই না? এক দেশ থেকে আরেক দেশে পাচার করে, এটা। আরেকটা হচ্ছে যে বিমা, হ্যাঁ, বিমা। এই দুইটা থেকে অনেক বেশি এমসিকিউ সিকিউ আসে। আইনের যতগুলো আইন আছে সবগুলোর মধ্যে থেকে মানি লন্ডারিং আর বিমা, এই দুইটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। সো তোমরা যারা শুধুমাত্র পাস করতে চাচ্ছ ভাইয়া, যারা পাস করতে চাচ্ছ, হ্যাঁ, তাদের জন্য সাজেশন হচ্ছে এই দুইটা চ্যাপ্টার পড়বা, সাথে 6 নাম্বার চ্যাপ্টারটা আর হচ্ছে তোমার 8 নাম্বার চ্যাপ্টারটা, ঠিক আছে? এই 4টা চ্যাপ্টার যদি তুমি পড়ো, তুমি ইজিলি পাস করে চলে আসবা। তুমি ইজিলি পাস করে চলে আসবা, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সিকিউ আসবে। তুমি 4টা সিকিউ অ্যান্সার করলে অনায়াসে ইনশাল্লাহ পাস করে চলে আসবা, ঠিক আছে? কি কি চ্যাপ্টার বলতেছি ভাইয়া? দেখো, যারা শুধুমাত্র পাস করতে চাচ্ছ, যাদের ফুল ভিডিও দেখতে হবে না, আগে থেকেই বলে দিচ্ছি, যাও, প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ, অষ্টম, ঠিক আছে? এই 4টা করলে মোর দেন ইনাফ, তোমরা পাস করবা, জাস্ট যারা পাস করতে চাচ্ছ, হ্যাঁ। আর যদি বলো যে না ভাই আমার আরেকটু ভালো করতে হবে, তাহলে তুমি 9ও নিতে পারো। এই 5টা চ্যাপ্টার তোমাদের জন্য একদম ইজি। যে কেউ বেশি না ভাইয়া, জাস্ট খালি যদি 2-3 দিন দেখে ভালো মতো, মনে করো তোমরা সারা বছর পড়ো নাই, 2 বছর একদিনও পড়তে বসো নাই, তুমি জাস্ট সূত্রগুলো মুখস্থ করো, দেখো যে কোন জায়গায় কোন সূত্র অ্যাপ্লিকেবল হচ্ছে, মোর দেন ইনাফ। ভাইয়া যা সাজেশন দিচ্ছি এর বাইরে থেকে তোমরা সিকিউ পাবা না, এটা তুমি শিওর থাকো। যদি সিকিউ পাও তখন ভাইয়ারে বললো যে ভাইয়া সিকিউ আসছে, আপনি বলছেন এর বাইরে থেকে সিকিউ আসছে, অসম্ভব আশা, ঠিক আছে? এবার আসি 3 নাম্বার চ্যাপ্টার। 3 নাম্বার চ্যাপ্টারটা আর 7 নাম্বার চ্যাপ্টারটা একটু বুঝবা। 3 আর 7 এই দুটো চ্যাপ্টারটা একটু বড়, হ্যাঁ, একটু বড়, একটু মানে বিশাল। সো যারা যারা এই চ্যাপ্টারটা এখনো পড়ো নাই, তাদের জন্য বেটার হবে যে এই চ্যাপ্টারটা স্কিপ করো। যারা পড়ো নাই তারা স্কিপ করো, বাট যাদের আশা হচ্ছে 80-90 এরকম পাও, 90+ পাও, ভাইয়া তাদের জন্য বলতেছি কোনো চ্যাপ্টারে স্কিপ করবে না, প্রত্যেকটা চ্যাপ্টারে পড়বা। বাট তোমাদের জন্য সাজেশন হচ্ছে তোমরা ম্যাথের চ্যাপ্টারগুলো অ্যান্সার করবা বেশি, হ্যাঁ। ট্রাই করবা 11টার মধ্যে 7টায় যেন ম্যাথ অ্যান্সার করো, ম্যাথের সিকিউগুলো অ্যান্সার করো। তাহলে কি হবে দেখো, ম্যাথে একদম ডিরেক্ট নাম্বার, তুমি রাইট হলে একদম ফুল নাম্বার, ওইখানে কাটার কোনো সুযোগ নাই। বাট তুমি যখন থিওরি দিতে যাবা, ওইখানে স্যারের মনে হইতেই পারে, হ্যাঁ, 1 নাম্বার বা 2 নাম্বার কেটে দেওয়ার মতো স্যারের মনে হইতে পারে। সো থিওরিটা অ্যাভয়েড করবা। যারা হচ্ছে 90+ পেতে চাও ফার্স্ট পেপারে, তারা কি করবা ভাই, ম্যাথের অ্যান্সারগুলো করবা। ম্যাথ কোনগুলো করবা? 6 ইজি, আগে ইজিগুলো শেষ করে ফেলবা। যেটা 6 ইজি শেষ করবা, 8 ইজি শেষ করে ফেলবা, 9 ইজি শেষ করে ফেলবা। এরপরে তুমি দেখবা যে 4, 5, 3, 7, হ্যাঁ, 4, 5, 3, 7, এই 4টার মধ্যে তুমি কোনটা ইজিতে পারতেছো। এর মধ্যে দেখবা ম্যাথের যে 7টা সাবজেক্ট মানে চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টারের মধ্যে তুমি ইজিলি 7টা সিকিউ তো পাচ্ছ, এর থেকে বেশি আরও 2টা পাইতে পারো, হইতেই পারে আরও 2টা এক্সট্রা পাচ্ছ। সো যে চ্যাপ্টার থেকে ধরো ডাবল পাচ্ছ, ওইখান থেকে 2টা অ্যান্সার করে ফেললা। বা ধরো এই যে 3য় অধ্যায় থেকে তুমি সাপোজ ধরো 2টা প্রশ্ন আসলো, আসতেই পারে, 3য় অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসে। তো 3য় অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু আছে। যদি 2টা প্রশ্ন আসে, একটা আসবে ধরো অ্যানুইটি থেকে, আরেকটা আসলো ধরো ঋণ পরিশোধ সূচি থেকে, ঠিক আছে? তো তোমার কাছে যেটা ইজি মনে হচ্ছে, যেটা তুমি তাড়াতাড়ি লিখতে পারবা, তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবা, ওইটা আগে করবা, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। সো দেখো 3য় অধ্যায় থেকে কি কি আসে, তোমার সরল সুদের যে অঙ্কগুলো আছে এবং চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো আছে, বদ
তোমার কি বলে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য এই দুইটার জন্যই, ঠিক আছে, এটা ভালো মতো পড়বা। দেন অ্যানুইটির যত অঙ্ক আছে, অ্যানুইটির মধ্যে কিন্তু একটা আছে অগ্রিম, একটা হচ্ছে সাধারণ। কোয়েশ্চেন দেখে বুঝতে হবে। তুমি যদি কোয়েশ্চেনের মধ্যে দেখো যে শুরুতে লেখা আছে বা অগ্রিম লেখা আছে, তাহলে বুঝবা অগ্রিম অ্যানুইটি। আর যদি মানে কোনো কিছু লেখা না থাকে বা শেষে লেখা থাকে, তাহলে বুঝবা সাধারণ অ্যানুইটি, ঠিক আছে। এই জিনিসটার মধ্যে কিন্তু অনেকে কনফিউশন খায়, হ্যাঁ আমি কোয়েশ্চেনে বুঝতে পারতেছি না, আমাকে প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে নাকি কি বলে ফিউচার ভ্যালু বের করতে বলছে। সো এই কনফিউশন যেন না থাকে, এই জন্য কোয়েশ্চেনটাকে ভালো মতো বুঝবা। এটার জন্য ভাইয়া 3 নাম্বার চ্যাপ্টারের জন্য স্পেশালি একটু বেশি সিকিউ দেখতে হয় অন্যান্য চ্যাপ্টারের তুলনায়। এই চ্যাপ্টারটাতে সিকিউ একটু বেশি দেখতে হয় কেন? কোয়েশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য, যে আমাকে কোনটাতে কি কোয়েশ্চেন বলছে বা কি চাইছে, ঠিক আছে, এটা একটু ভালো মতো দেখবা। থার্ডলি যেটা ভাই, যে সুযোগ ব্যয়টা তোমরা সকলে জানো, যে যদি বা আমার দেখি যে আমার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা দ্বিগুণ হয়ে গেছে, তাইলে আমার কত বছরের দ্বিগুণ হয়েছে বা কত পার্সেন্ট সুদের হারের কারণে দ্বিগুণ হয়েছে সেটা বের করার যে নিয়ম, সেটা রুল 72, তাই না? যদি বছর দেওয়া থাকে তাহলে হচ্ছে 72 বছর দিবে, আমার হচ্ছে কত পার্সেন্ট সুদ আসে সেটা চলে আসে। আর যদি সুদ দেওয়া থাকে তাহলে 72 সুদ দিলে আমার কত বছরের দ্বিগুণ হয়েছে সেটা চলে আসে, তাই তো? এবং এখানে আরেকটা পার্ট আছে, যে এখানে যে রুল 72, ঠিক আছে, রুল 72 আর হচ্ছে রুল 69, এই দুইটা জিনিস ভালো মতো পড়বা। এটা তোমার খতে, এমসিকিউতে বা কতে, ইভেনচুয়ালি গতেও চলে আসতে পারে, ঠিক আছে। তো এটা ভালো মতো, খুব ভালো মতো পড়বা। আচ্ছা, এবার আসি মিশ্র নগদ। হ্যাঁ, মিশ্র নগদটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এরপরে চলে আসে। সো প্রত্যেকটা টাইপ থেকে ভাইয়া ট্রাই করবা একটা করে হলো অ্যাটলিস্ট অঙ্ক করতে, ঠিক আছে। ভাইয়া প্রত্যেকটা টাইপেরই একটা করে অঙ্ক বা দুইটা করে অঙ্ক দিয়ে রাখছি স্লাইডে। যাদের যাদের স্লাইড দরকার আগে বলছি শেয়ার অপশন দেবা, দিয়ে জানাবা, তোমার ডিএমএ চলে যাবে, ঠিক আছে। সো এই ছিল মিশ্র নগদ প্রবাহ। ফিফথে ঋণ পরিশোধ সূচি, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঋণ পরিশোধ সূচিটা কি ভাইয়া? ওই যে কত বছরে আমার ঋণটা পরিশোধ হয়ে যাচ্ছে, ওইখানের মধ্যে আমার আসল কত, সুদ কত, সব কিছু যে বের করতে হয় ছকের মাধ্যমে ওইটা। এবং ইএআর, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, প্রকৃত সুদের হার, প্রকৃত সুদের হার কত, ঠিক আছে। এখান থেকে যদি ইম্পর্টেন্ট বলো ভাইয়া, আমি বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানুইটি, এরপর বলবো যে ঋণ পরিশোধ সূচি, ইএআর, এরপরে যদি তুমি আমাকে বলো যে সরল সুদ, হ্যাঁ, এরপরে এই যে সুযোগ ব্যয়, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কয়েকটা পার্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে এগুলো তো সবই ইম্পর্টেন্ট, কিন্তু এর মধ্যে থেকে এই চারটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এইগুলো একটু আগে আগে করবা। 4 নম্বর চ্যাপ্টার দেখো, 4 নম্বর চ্যাপ্টারটা একটু বড়, তোমরা নিজেরাই জানো, ঠিক আছে। এই যে তোমার ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, তার নগদ প্রবাহ বিবরণী, আর্থিক বিশ্লেষণ, 3টা চ্যাপ্টারের সংমিশ্রণে কিন্তু এই ফাইন্যান্সের ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায়টা তৈরি করছে, তাই না? এখানের মধ্যে তুমি কি করতে পারো দেখো ভাইয়া, একদম লিখে দিছি, সমচ্ছেদ বিন্দুটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে, সমচ্ছেদ বিন্দু একক কত, টাকা কত, এটা চিত্র কি, এটা একটু দেখবা। এবং বিক্রয়ের এককগুলো, হ্যাঁ, প্রত্যেকটা যে যে বিক্রয়ের এককগুলো আছে এই এককের সূত্রগুলো দেখবা, মুনাফা নির্ণয়ের সূত্রগুলো দেখবা, আর একটু কষ্ট করে নগদ প্রবাহ বিবরণী দেখে যাবা। তুমি যদি জাস্ট এই চারটাই দেখো, এই চারটা দেখো, তাইলে মোর দেন ইনাফ, তোমাকে এখান থেকে সিকিউ তুমি কমন পাবাই পাবা, ঠিক আছে, এত বেশি পড়তে হবে না। 5 নম্বর চ্যাপ্টারে যদি আসি, দেখো 5 নম্বর চ্যাপ্টার, এই যে ব্যাংকের ঋণের মানে আমার যে দীর্ঘমেয়াদী অর্থায়ন, এখানে যে ব্যয়গুলো দেখো, ব্যাংকের ঋণের ব্যয় কত, বাণিজ্যিক পত্রের ঋণের ব্যয় কত, ব্যবসায় ঋণের ব্যয় কত, এখান থেকে একটা প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আসে হচ্ছে তোমার এই যে এই পার্টটা থেকে, নিচের এই পার্টটা থেকে, মোট মজুদ ব্যয়, দেন হচ্ছে মোট ফরমায়েশ, পুনঃ ফরমায়েশটা অনেকবার আসছে, গড় মজুদ ব্যয় অনেকবার আসছে, মানে কিছু কিছু জিনিস অনেকবার আসছে। এই যে মোট মজুদ ব্যয়, হ্যাঁ, এই 3টা অনেকবার আসছে, অনেকবার। সো এই কয়টা প্রত্যেকটা থেকে একটা করে অঙ্ক করবা, অ্যাটলিস্ট একটা করে অঙ্ক করবাই করবা, প্রত্যেকটা টাইপের থেকে একটা করে অঙ্ক করবা, তাইলে এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা হওয়ার কথা না। 6 নম্বর চ্যাপ্টার আসি, সবচেয়ে ইজি, যারা পাস করতে চাও বলছি যে 1, 2, 6, 8, ঠিক আছে। আর যদি এক্সট্রা চাও তাহলে 9। এই 6 নম্বরটা কেন দেখো ভাই, জাস্ট এই 6টা সূত্র, ঠিক আছে। এই যে এখানে 6টা টাইপ আছে, 6টা অঙ্ক করে যাও তাইলেই হবে, এর বাহিরে আর একটা অঙ্ক করতে হবে না, ভাইয়া লিখে দিলাম। এই বন্ডের বর্তমান মূল্যটা, বন্ডের বর্তমান মূল্যটার মধ্যে 2টা আছে, একটা হচ্ছে কুপন বন্ডের বার্ষিক এবং চক্রবৃদ্ধি, ঠিক আছে। কুপন বন্ডের ক্ষেত্রে 2টা, একটা হচ্ছে বার্ষিক, একটা চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধিটার মধ্যে কোনো আহামরি কিছু নেই, দ্যাটস ইট, জাস্ট খালি হইতেছে তোমার ওই যে এম এর মানটা বসে দিতে হবে, যে বছরে কতবার চক্রবৃদ্ধি, যদি অর্ধবার্ষিক হয় তাহলে এম এর মান 2, ঠিক আছে। ওইভাবে যতগুলো চক্রবৃদ্ধি ওইটার খালি মান বসা দিবা। এছাড়া 2টা আসে, একটা হচ্ছে জিরো কুপন বন্ড, চিরস্থায়ী বন্ড। এখানের মধ্যে আমি অনেক প্রশ্ন দেখি যে ভাইয়া আমাকে যখন কম্পারিজন করতে দেয় যে জিরো কুপন বন্ড আর হচ্ছে চিরস্থায়ী বন্ডের মধ্যে কোনটা ভালো, আমি এটার
রেজাল্টটা কি দিব, যে আমি সিদ্ধান্তটা কিভাবে নিচ্ছি, বা সিদ্ধান্ত নিবা কিভাবে বলি, বাজার মূল্য, ঠিক আছে, একটু লিখে রাখো খাতার মধ্যে, যে বাজার মূল্য যেন বর্তমান মূল্য থেকে কম হয়। যদি বাজার মূল্য বর্তমান মূল্য থেকে কম হয় সেক্ষেত্রে ওই বন্ডটা গ্রহণযোগ্য, ওই বন্ডটা কি ভাইয়া, গ্রহণযোগ্য। বাট যদি বাজার মূল্য বর্তমান মূল্য থেকে বেশি হয় তাহলে ওইটা গ্রহণযোগ্য না। এখন কথা হইতেছে যে ভাইয়া দুইটাই যদি গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে আমি কোনটা নিব? দুইটাই যদি গ্রহণযোগ্য হয় দেখো কোনটাতে বেশি লাভ হচ্ছে। ধরো একটার বাজার মূল্য হচ্ছে, এই যে দেখাচ্ছি, ধরো একটার বাজার মূল্য হচ্ছে 1000 টাকা, হ্যাঁ, আর ওর হচ্ছে বর্তমান মূল্য, ওই বন্ডটারই বর্তমান মূল্য হচ্ছে, সাপোজ ধরো এক্স বন্ড, হ্যাঁ, এক্স বন্ডের বাজার মূল্য হচ্ছে 1000 টাকা, বর্তমান মূল্য হচ্ছে 1200 টাকা। ওয়াই বন্ডের ক্ষেত্রে তোমার বাজার মূল্য হচ্ছে 800 টাকা, বর্তমান মূল্য হচ্ছে 900 টাকা। এখন দেখো তো কোন বন্ডে তোমার লাভ বেশি হচ্ছে। দেখো দুইটা বন্ডে কিন্তু বাজার মূল্যটা কম, দুইটা বন্ডে বাজার মূল্য কম, কিন্তু এখানে কত কম, এখানে কম হচ্ছে 200, এখানে কম হচ্ছে 200, বাট এখানে কম হচ্ছে 100। তাইলে এক্স বন্ডটা নেওয়া তোমার জন্য ভালো হবে, কারণ কি এখানে তুমি বেশি লাভ করতে পারতেছো। কথা বুঝতে পারছি যে ডিসিশন নেওয়ার সময় কিভাবে নেবা। এবার আসি এই যে ওয়াইটিএম আর ওয়াইটিসি, হ্যাঁ, ওয়াইটিএম এবং ওয়াইটিসি দুইটা সূত্রে ভালো মতো পড়বা। এর মধ্যে ওয়াইটিএমটা বেশি আসে ওয়াইটিসি এর তুলনায়, কিন্তু দুইটা সূত্র কিন্তু একদম সেম। একটাতে খালি এসভি বাদ যায়, একটাতে হচ্ছে সিপি আসে, এসভির পরিবর্তে সিপি চলে আসে, দ্যাটস ইট, আর কোনো কিছু পরিবর্তন নাই, ঠিক আছে। সো এই জিনিসটা একটু ভালো মতো পড়বা। এই 6টা অঙ্ক যদি করো তুমি জাস্ট কিচ্ছু না, এই ভাইয়া যে 6টা বলছি অধ্যায় থেকে এই 6টা অঙ্ক করে যাও, তুমি এই অধ্যায় থেকে কমন পাবা, 100% কমন পাবা, 100% দিয়ে আসতে পারবা। জাস্ট এই 6টা সূত্র মুখস্থ করে একটা করে প্র্যাকটিস করে জাস্ট পরীক্ষা হলে যাবা, তোমার এই অধ্যায় থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। গেল, এবার আসি ক্লাসিফিকেশন অফ বন্ড। এটা কেন পড়বো তাহলে ভাই? এটা তো সিকিউতে আসতেছে না। হ্যাঁ, এটা সিকিউতে আসবে না, বাট এটা তোমার ওই যে খ এর জন্য 2 মার্ক বা ক এর জন্য বা হচ্ছে এমসিকিউ, হ্যাঁ, এই পার্টটার জন্য ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ বন্ড, বন্ডের প্রকারভেদটা, ওই যে জাং বন্ড কি, পরিশোধিত বন্ড কি, তোমার হচ্ছে ডিভেঞ্চার বন্ডের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে। বন্ডের উৎস, বুঝো, বন্ডের উৎস আর প্রকারভেদ, এই দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা একটু ভালো মতো পড়বে, ঠিক আছে। এবার আসি 7 নম্বর। দেখো 7 নম্বর বলছি অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু পড়ার আছে, যে তোমার শেয়ার বাজার কি কি আছে, প্রাথমিক শেয়ার বাজারটা কি, মাধ্যমিক শেয়ার বাজারটা কি, দেন অগ্রাধিকার শেয়ার কি, দেন হচ্ছে তোমার সাধারণ শেয়ার কি, দেন হচ্ছে সংরক্ষিত শেয়ার কি, অনেক কিছু আছে। এত কিছু লাগবে না, অঙ্ক জাস্ট সিকিউর জন্য, হ্যাঁ, সিকিউর জন্য কি করবা ভাইয়া, এই যে ভাইয়া যে 5টা দিছি এই 5টা অঙ্ক করবা, 5টা টাইপ থেকে প্রত্যেকটা টাইপ থেকে একটা করে করবা, মোর দেন ইনাফ। তোমার এখান থেকে সিকিউ কমন, 100% কমন, ঠিক আছে, এখান থেকে 100% কমন চলে আসবে প্রত্যেকটা টাইপ। এই যে সাধারণ শেয়ারের ব্যয়, ঠিক আছে, দেন অগ্রাধিকার শেয়ার ব্যয়। সাধারণ শেয়ারের ব্যয়ের মধ্যে আবার দুইটা কিন্তু টাইপ আছে, একটা হচ্ছে লভ্যাংশ সহ আর একটা হচ্ছে লভ্যাংশ ছাড়া, দুইটাই করবা, দুইটাই করবা। আমি কি বলছি, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপের থেকে একটা করে অঙ্ক করে যাবা, সূত্রটা মাথায় রাখবা, মোর দ্যান ইনাফ, তোমাকে আর কিছু লাগবে না ফাইন্যান্সে, এত 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 প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে। 8 নাম্বারটা দেখো, 8 নাম্বার চ্যাপ্টারের মধ্যে তুমি জাস্ট এই যে এই 4টা, হ্যাঁ, এআরআর মানে তোমার হচ্ছে গড় মুনাফার হার, পে ব্যাক পিরিয়ড, এনপিভি, আইআরআর, এর মধ্যে এনপিভিটা অনেক আসে, অনেক আসে, অনেক আসে, এআরআরও অনেক আসে, পিভিবিটা অনেক আসে, আইআরটার তুলনামূলক একটু কম আসে, অন্যদের তুলনায় একটু কম আসে, ঠিক আছে। সো এই 4টা টাইপ থেকে একটা করে করবা, মোর দেন এনাফ। এখন কথা হচ্ছে এখানে কিন্তু একটা কথা আছে ভাইয়া, পিভিপি এনপিভি এখানে কিন্তু দুইটা হয়, একটা হচ্ছে যদি আমার আন্তঃপ্রবাহগুলো সমান হয় তাইলে এক সূত্র, যদি সমান না হয় তাহলে আরেক ধরনের সূত্র, ঠিক আছে। দুইটাই করবা, প্রত্যেকটা টাইপ থেকে একটা করে করবা, অর্থাৎ পিভিবি দুইটা করবা, দুইটা টাইপ আছে দুইটা করবা, এনপিভি দুইটা টাইপ আছে দুইটা করবা, ঠিক আছে। আর এআরআর টাইপ তো একটা, আইআরআর টাইপও একটা করে ফেলবা। আইআরআর ক্ষেত্রে এটা একটা সমস্যা যে ভাইয়া আইআরআর করার ক্ষেত্রে আমি হচ্ছে আনুমানিক তো নিতে হয় সুদের হারটা, নেওয়ার সময় আমি বুঝতেছি না যে ভাইয়া কতটুকু নিব। দেখো ওইটা হচ্ছে চেষ্টা করবা যেই সুদের হারটা আসছে, ধরো প্লাস আসছে বা মাইনাস আসছে, যেটা আসছে না কেন ওইটার উপর বেস করে যে ট্রাই করবা অর্ধেকের মতো নিতে, হ্যাঁ, আগে ট্রাই করবো অর্ধেকের মতন করে নিতে, যে অর্ধেক নিলে আমার কি মানে প্লাস থেকে মাইনাস হচ্ছে কি হচ্ছে না, হিসাবটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো এটা একটু দেখবা। আর যেটা করবা যে ক্যাপিটাল বাজেটের প্রসেস, হ্যাঁ, মানে মূলধন বাজেটিংয়ের যে প্রসেসটা, প্রক্রিয়াটা,
এটা একটু পড়বা। এখান থেকেও মাঝে মধ্যে একটু থিওরিটিক্যাল একটা দুইটা কোশ্চেন চলে আসে। ধরো 20টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন চলে আসছে যে এরকম। এখন তোমরা ওই কোশ্চেন পাবা না এটার তো কোনো গ্যারান্টি নেই। এটা আমি কাদের জন্য বলতেছি, যারা একদম ফুল 100 প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, ঠিক আছে? সো ট্রাই করবা এই যে প্রসেসটা, ক্যাপিটাল বাজেটিংয়ের এই প্রসেসটা পড়তে। ইভেন্চুয়ালি এই প্রসেস থেকে কিন্তু এমসিকিউ অনেক আসে, এমসিকিউ প্রচুর আসে, ঠিক আছে? যে প্রসেসের ধাপ কোনটা, কোন ধাপে কী হয় না হয়। এবার আসি 9 নাম্বার চ্যাপ্টারে। 9 নাম্বার চ্যাপ্টারের মধ্যে কি পড়বো দেখো। 9 নাম্বার চ্যাপ্টারের মধ্যে আদর্শ বিচ্যুতিটা, আদর্শ বিচ্যুতির মধ্যে দুইটা আছে কিন্তু হ্যাঁ, একটা হচ্ছে সম্ভাবনা সহ, হ্যাঁ একটা সম্ভাবনা সহ, একটা তো সম্ভাবনা আছে, আরেকটা হচ্ছে সম্ভাবনা ছাড়া, হ্যাঁ সম্ভাবনা ছাড়া। সো দুইটা টাইপ আছে, দুইটা টাইপই করবা। অ্যান্ড এই আদর্শ বিচ্যুতি দিয়ে যখন ডিসিশন নিতে বলবে যে কোন প্রকল্পটা ভালো, ট্রাই করবা সিভির মাধ্যমে বের করে ফেলতে, হ্যাঁ সিভির মাধ্যমে বের করে ফেলতে চেষ্টা করবা। দেখো সিভিটা প্রয়োজন কখন হয় না, তখনই হয় না যখন আমার দুইটা আয় সমান আছে, বা হচ্ছে আমার ঝুঁকি সমান আছে, আয় আলাদা, ঠিক আছে, বা আয় সমান আছে ঝুঁকি আলাদা, তখন সিভির দরকার হয় না। বাট এরপরও ভালো সিভির মাধ্যমে তুমি আদর্শ বিচ্যুতিটা নির্ণয় করে দেখা দিবা যে কোন প্রকল্পটা লাভজনক, ঠিক আছে? এটা গেল হচ্ছে একটা টাইপ, মানে দুইটা টাইপের কি এক জায়গা থেকে। আরেকটা হয় যদি একটু ঘুরায় পেঁচায় কোশ্চেন করতে চায়, সেক্ষেত্রে এই যে পোর্টফোলিও ঝুঁকি থেকে কোশ্চেন করে দিয়ে দেয়, ঠিক আছে? এই দুইটা সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখান থেকেই সিকিউটা আসবে, এর বাইরে আসলে সিকিউ আসবে না। এবং এই সিএপিএম প্রতি বছর এখান থেকে প্রশ্ন হয় কতে হয়, নয় এমসিকিউতে হয়, প্রতি বছর এই সিএপিএম থেকে কোয়েশ্চেন হয়, ঠিক আছে? আর তোমার রিক্সের যে সোর্স আর টাইপগুলো এখান থেকে পড়বে, এখান থেকে তোমার যে খগুলো আসে, কগুলো আসে, এমসিকিউগুলো আসে। যেমন হচ্ছে তোমার যে ব্যবসায়িক ঝুঁকি, ঠিক আছে, দেন তোমার হচ্ছে সুদের হারের ঝুঁকি, কোনটা কি ঝুঁকি, হ্যাঁ কোম্পানির ঝুঁকি কোনটা, কোনটা বাজার ঝুঁকি, ঠিক আছে? যে ঝুঁকির প্রকারভেদটা আর ঝুঁকির উৎসটা, এটাও একটু ভালো মতো পড়বা। তুমি যদি ভাইয়ার বলা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেই 4টা 5টা করে টপিক দিছি, যা শুধুমাত্র এই 4টা 5টা টপিকই পড়ো, এই যে 4 দিন 5 দিন সময় আছে, এতটুকু পড়ো, মোর দিন ইনাফ। ভাইয়া গ্যারান্টি দিচ্ছি তোমার A+ কেউ আটকাতে পারবে না। সিকিউতে 70-এ 70 পাবা যদি সবগুলোই পড়ো, 70-এ 70, আনলেস আনটিল তুমি যদি ক আর খতে ঝামেলা না করো, ঠিক আছে? ক আর খতে যদি ঠিক মতো লিখে দিয়ে আসো 70-এ 70-ই বাবা, তোমার গ ঘতে তো কাটার কিছু নাই, তুমি তো অঙ্ক যদি পারো, ঠিক আছে? আর এমসিকিউর জন্য ভাইয়া যে টপিকগুলো বলছি এই টপিকগুলো তো পড়বা। এর পাশাপাশি যেটা করবা তোমার হচ্ছে যে গাইড বা টেস্ট পেপার আছে, ওইখান থেকে এমসিকিউগুলো একটু সলভ করবা। দেখো এমসিকিউ পড়তে কিন্তু খুব বেশি সময় লাগে না, একটা চ্যাপ্টার এমসিকিউ 1 ঘন্টা পড়লেই হয়, একটা চ্যাপ্টার এমসিকিউ 1 ঘন্টা পড়লেই হয়। তুমি যদি 4 দিনে 5 দিনে এমসিকিউর পেছনে 9টা ঘন্টা না দিতে পারো, তাহলে তো ভাইয়া হইলো না। অ্যাটলিস্ট এতটুকু সময় দিতেই হবে, ঠিক আছে? সো তুমি ভাইয়া যে টপিকগুলো বলছে এই টপিকগুলো আগে বই থেকে পড়বা, দেন এর বাইরে এক্সট্রা যে এমসিকিউগুলো আছে এগুলো তুমি গাইডের থেকে দেখে ফেলবা। এর বাইরে দেখবা কি আমি যে টপিকগুলো বলছি না, এই টপিকগুলো তুমি যে কোনো টেস্ট পেপার সলভ করতে যাবা, দেখবা যে কোনো বোর্ড বলো, যে কোনো কলেজ বলো, ভাইয়া যে টপিক বলছি ওই টপিক থেকে একদম অনায়াসে 22টা থেকে 26টা কমন পাবা। জাস্ট যে টপিকগুলো ভাইয়া বলছি ওইখান থেকে 22টা থেকে 26টা। বাট এরপর আমি কেন বলতেছি পুরোটা করতে হবে, কারণ আমি চাই আমার স্টুডেন্টরা 30-এ 30 পাক, ওদের জন্য একটা মার্কও কেউ কাটতে না পারে, একটা মার্কও কাটতে না পারে। ভাইয়া ফাইনান্স ফার্স্ট পেপার কত পেয়েছিলাম? 98 পেয়েছিলাম, আমার মার্কস ছিল 98। এমসিকিউতে 1 মার্ক গেছিলো আর একটা সিকিউতে গেছিলাম। কোন সিকিউতে 1 মার্ক কী কাটছে আমি জানি না আসলে, এটা তো আর বলে না। এমসিকিউতে 1 মার্ক গেছিলো আর হচ্ছে সিকিউতে 1 মার্ক গেছিলো। আমার ফাইনান্স ফার্স্টে 98 ছিল, আর ফাইনান্স সেকেন্ডটা মনে হয় কত ছিল, 92 বা এরকম সামথিং। এই হচ্ছে ভাইয়ার রেজাল্ট। সো আমি চাই আমার স্টুডেন্টের জন্য আমার থেকে আরও অনেক ভালো করুক, অনেক অনেক বেশি ভালো করুক। আমি চাই ওরা ফার্স্ট পেপার যেন 100-এ 100 নানুক। আমি যেন গর্ব করে বলতে পারি আমার স্টুডেন্ট 100-তে 100 পাইছে, আমি পাইনি তো কী হয়েছে, ঠিক আছে? সো তোমরা প্রত্যেকেই আল্লাহর রস্তে ভাইয়া জাস্ট যে পার্টটুকু বলছি ফাইনান্স ফার্স্ট পেপারের জন্য ওই পার্টটুকু করো, তোমাদের জন্য মোর দেন এনাফ, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা। অ্যান্ড যারা ওই অঙ্কর পিডিএফটা পেতে চাও বা হচ্ছে এমসিকিউর পিডিএফটা পেতে চাও, অবশ্যই কমেন্ট করো এবং তোমাদের টাইমলাইনে সেটা শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানাই দাও, ঠিক আছে? বিভিন্ন গ্রুপে বা যার দরকার আছে তাকেই জানাই দাও, তার কাছে শেয়ার করে দাও, তাইলেই হবে। শেয়ার করে জানাবা, ভাইয়া তোমাদেরকে ড্রাইভ লিঙ্কটা একদম দিয়ে দেবো অফিস থেকে। ক্লিয়ার? ওকে। সো সুস্থ থাকো, ভালো থাকো, আশা রাখি ভালো মতো পরীক্ষা দিবা। আর পরীক্ষা শেষে অবশ্যই ভাইকে জানাবা যে কতটুকু কমন পেলাম। আসসালামু আলাইকুম।